আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আশা করি তোমাদের ভেক্টর ক্যালকুলাসের মাধ্যমে তোমাদের এই ভেক্টর অধ্যায়টা শেষ করতে পারবো। তোমাদের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, তোমরা আশা করি সকলেই জানো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা। তোমাদের এই অধ্যায় থেকেই, ভেক্টর অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন হবে। তোমাদের সৃজনশীল 2টা অ্যান্সার করতে হবে এবং পাশাপাশি জ্ঞানমূলক কিছু প্রশ্ন অ্যান্সার করতে হবে। তোমরা আশা করি ভালোভাবে পড়াশোনা করছো এবং ক্লাসগুলো পুরোপুরি ফলো করলেই আশা করি তোমরা ভালো করতে পারবে এবং ক্লাসের পাশাপাশি বইও চর্চা করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে অবিরত পরিবর্তনশীল ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বস্তুর পরিমাণ নির্ণয়ের যে শাস্ত্র, তাই হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস কি বললাম? ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবিরত পরিবর্তনশীল কোনো বস্তু পরিমাণ নির্ণয় করার যে শাস্ত্র। এছাড়াও ক্যালকুলাস বৃহত্তর গাণিতিক রাশিকে ক্ষুদ্রতর রাশিতে বা সহজতর রাশিতে পরিণত করার কৌশল ক্যালকুলাসের মাধ্যমে। এই ক্যালকুলাস আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন, অপরটা হচ্ছে সমাকলন বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তাহলে ক্যালকুলাস আমরা কয় ভাগে ভাগ করি? ব্যবকলন, দ্বিতীয়টা হচ্ছে সমাকলন। ব্যবকলন, সমাকলন। এই ব্যবকলন সাহায্যে কী করা হয়, সমাকলন সাহায্যে কী করা হয়? ব্যবকলন হচ্ছে কোনো বস্তুর বৃহত্তর একটা বস্তুর ক্ষুদ্রতর অংশে রূপান্তর করার যে কৌশল। তাহলে ব্যবকলন কাকে বলবো? বৃহত্তর একটা বস্তুকে ক্ষুদ্রতর অংশে রূপান্তর করার কৌশল। আর সমাকলনটা হচ্ছে অনেক ক্ষুদ্রতর বস্তুকে বৃহৎ অংশে রূপান্তরের কৌশল। ক্ষুদ্রতর অংশগুলো সমাকলন একত্রে করে করার যে কৌশল, সেটা হচ্ছে সমাকলন। ব্যবকলনের সাহায্যে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ব্যাগ, ত্বরণ। সমাকলনের উদাহরণ হিসেবে বলা যায় যেমন আয়তন, গতিশক্তি, এগুলো মনে রাখবেন। এখন আমরা চলে আসি ভেক্টর অপারেটর। এই যে চিহ্নটা আমি লিখলাম, এটার নাম হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা এটাকে ডেল বলা হয়, ডেল। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ডেল, এটার কাজ কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে যদি অপারেট করা হয় তাহলে অন্য একটা ফাংশনে রূপান্তর করা যায়। একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তর করার জন্য আমরা কি করে থাকি? ভেক্টর ডিফারেন্সিয়াল
অপারেটর ব্যবহার করে থাকি। ভেক্টর এই ডিফারেনশিয়াল অপারেটরটা এটা নিজে ভেক্টর রাশি না, কিন্তু ভেক্টরের মতো আচরণ করে। এই জিনিসটা মনে রাখবে, এটা একটা অপারেটর, কোনো একটা ফাংশনের মধ্যে সে যে অপারেট করে অন্য একটা ফাংশনে রূপান্তর করে দেয়। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল জিনিসটা কি আমরা জানলাম। এখন গাণিতিক কোনো বাক্যকে সহজতর করার জন্য আমরা এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা ব্যবহার করে থাকি। এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর একটা মান আছে, আই ডেল বাই ডেল এক্স, এটা মনে রাখবে, প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের মান। এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাজ কি ব্যবহার, আমরা কোথায় ব্যবহার করব? এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ব্যবহার করে আমরা তিনটি ভৌত রাশির সংজ্ঞা দিতে পারি। তিনটা ভৌত রাশি এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাহায্যে আমরা তিনটি ভৌত রাশির সংজ্ঞায়িত করতে পারি। তার মধ্যে এক নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট, দুই নম্বর হচ্ছে ডাইভারজেন্স, তিন নম্বর হচ্ছে কার্ল। এটা মনে রাখবে, এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ব্যবহার করে আমরা তিনটা ভৌত রাশির সংজ্ঞা দিতে পারি। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, অপরটা হচ্ছে ডাইভারজেন্স, অপরটা হচ্ছে কার্ল। তাহলে চলে আসি এখন গ্রেডিয়েন্টটা কি। তাহলে আমরা এখন গ্রেডিয়েন্টটা নিয়ে আলোচনা করি। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো স্কেলার ফাংশনের উপর অপারেট করে যা পাওয়া যায় তাকে ওই ফাংশনের গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে একটা ভেক্টর স্কেলার অপারেটর কোনটা? ধরে নেই ফাই হচ্ছে একটা স্কেলার অপারেটর। এই ফাই স্কেলার অপারেটর, এই ফাই স্কেলার অপারেটর উপরে যদি আমি এই ডেল্টাটাকে গুণ করি তাহলে কি হয়? ডেল্টা ফাই হয়। তাহলে এটাই হচ্ছে ফাই ফাংশনের গ্রেডিয়েন্ট, ফাই ফাংশনের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখন এটাকে যদি আরও বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? ডেল্টা সমান কি লেখা যায়? ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এখানে একটা ফাই, তাই তো? এখন ফাই দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে আই ডেল বাই ডেল এক্স জে, এখানে একটা ফাই দিয়ে গুণ হবে ডেল ফাই বাই ডেল ওয়াই কে ডেল ফাই বাই ডেল জেড সমান লিখতে পারি কি? গ্রেড ফাই। তাহলে গ্রেডিয়েন্ট বলবো যে কোনো একটা স্কেলার ফাংশনের সাথে অপারেট করার পরে যে রাশিটা পাওয়া যাবে এটাই হবে ওই ফাংশনের গ্রেডিয়েন্ট,
অর্থাৎ গ্রেড 5। তাহলে এই গ্রেডিয়েন্ট দ্বারা আমরা কি বুঝতে পারছি? গ্রেডিয়েন্ট দ্বারা আমরা বুঝতে পারছি যে একটা ভেক্টর স্কেলার ক্ষেত্রকে, এটা ছিল স্কেলার, একটা স্কেলার ক্ষেত্রকে একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। তাহলে গ্রেডিয়েন্ট কি করে? একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। তো মনে রাখবেন, যদি তোমাদের প্রশ্ন হয় এমন যে একটি স্কেলার ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রে কীভাবে রূপান্তর করা যায়, তাহলে এই অংশটা দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখন চলে আসি আমি ডাইভারজেন্স 2 নম্বরে। ডাইভারজেন্স হলো কোন একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যদি আমি এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর অপারেট করি, কিভাবে অপারেট করি? যদি ডট গুণন করি। ডাইভারজেন্স হচ্ছে কোন একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যদি আমি ডট গুণন করি, তাহলে ওই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হয়ে যাবে। তাহলে আমরা দেখি ডেল ডট ভি, ভিটা কি? একটা ভেক্টর ক্ষেত্র, তাই না? ভিটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে এটারও যদি আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি, তাহলে কি লেখা যায়? ভি এক্স আই ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। তাহলে এখন দেখো, আমরা যদি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল্টার সাথে যদি কোন একটা ভেক্টর ক্ষেত্রকে ডট গুণন করি, তবে আমরা এটা ডাইভারজেন্স পাবো। ডাইভারজেন্স কখন? ডট গুণন। আমরা কিন্তু এর আগেও ডট গুণন ক্রস গুণন পড়েছি ভেক্টর গুণনের মধ্যে। তখন কি ছিল? দুইটা ভেক্টর ডট গুণন করলে কি হয়? যদি 0 হয় তাহলে লম্ব হয়ে যায়, ক্রস গুণন যদি 0 হয় তাহলে সমান্তরাল হয়ে যায়। এই জিনিসগুলো আমরা পড়েছি। তাহলে এখন ডাইভারজেন্সের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রে ডট গুণন যদি ডেলের সাথে করা হয়, তাকে আমরা ডাইভারজেন্স বলি। তাহলে এখন দেখো ডেলের মান কত? আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড ডট ভি ভেক্টরের ত্রিমাত্রিক স্থানবস্থার মান কত? ভি এক্স আই ভি ওয়াই জে ভি জেড কে। আচ্ছা, এখন দেখো আমরা ডট গুণনের সূত্র অনুসারে আমরা যদি এটাকে বীজগণিতের নিয়ম অনুসারে গুণ করতে থাকি, অনেক বড় একটা রেজাল্ট আসবে। অনেক কিছু করার পর একটা নির্দিষ্ট মান আসবে। কিন্তু আমরা যেহেতু আগে এই ডট গুণন করেছি, সেই নিয়ম অনুসারে আমরা সরাসরি লিখে দেব। সেই নিয়ম অনুসারে কি ছিল? এই আই এবং এখানে আই, এই দুইটাকে আই ডট আই কত হয়ে যায়? 1 হয়ে যায়। এই জন্য আই ডট আই 1 হলে বাকি থাকে কি? ডেল ভি এক্স ডেল এক্স, আবার এটার সাথে এটা গুণ করে দেব, কি হয়? ডেল ভি ওয়াই ডেল ওয়াই, আবার এটার সাথে এটা গুণন করলে কি হয়? ডেল ভি জেড ডেল জেড। বাকি টার্মগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমরা এই 3টা টার্ম এখানে রাখলাম। তাহলে কি হলো? ডট গুণন করলে আমরা কি পেলাম? এখানে কোথাও ভেক্টর চিহ্ন আছে? নেই। তাহলে আমরা কি পেলাম?
ডট গুণনের ফলে ডাইভারজেন্স ডিআই ভি, এটাকে ডাইভারজেন্স ভিও লেখা যায়। তাহলে এখানে আমরা যেই ক্ষেত্রটা পেলাম এটা কি স্কেলার ক্ষেত্র, তাই না? তাহলে ডাইভারজেন্সের সাহায্যে আমরা কি করতে পারি, দুইটা ভেক্টরের ডট গুণন করলে আমরা ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্রতে চলে যেতে পারি। একটু আগে আমরা বলেছি গ্রেডিয়েন্ট, ওখানে কি ওখানে ছিল স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে, আর এই ক্ষেত্রে ডাইভারজেন্সে কি হয়েছে, ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা ডাইভারজেন্সের রাশিমালাটা পেলাম। এখন ডাইভারজেন্সের কিছু শর্ত আছে। যদি ডেল ডট ভি ইকুয়াল 0 হয়, আমরা এ ডট বি যখন করেছিলাম এ ডট বি 0 হলে কি বলেছিলাম, পরস্পর লম্ব হয়। কিন্তু এই ক্ষেত্রে হবে ডেল ডট বি 0 হলে যদি এত হয় তবে ভেক্টর ক্ষেত্রটি চোঙ্গাকৃতি হবে, চোঙ্গাকৃতি বা সলিনয়েডাল। পরীক্ষা অনেক সময় আসে যে একটা ভেক্টরের মান দেওয়া আছে, তবে ওই ভেক্টরটা সলিনয়েডাল হবে কি না, তখন তুমি কি করে বুঝবা, তখন তোমাকে এটা ডাইভারজেন্স করতে হবে। ডাইভারজেন্স করতে হলে কি করতে হবে, একটা ড্যালের সাথে ওই ভেক্টরটাকে তুমি ডট গুণন করতে হবে। ডট গুণন করে যদি রেজাল্ট 0 হয়ে যায় তখন আমরা বলবো যে এটা সলিনয়েডাল বা চোঙ্গাকৃতি। তো এই শর্তগুলো মনে রাখবে। তাহলে ডাইভারজেন্সের যা আলোচনা ছিল এটুকুই। এখন আমরা চলে আসি কার্ল। তৃতীয় নম্বরটা কি ছিল, কার্ল। কার্ল হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের সাথে অপারেট করলে কিভাবে অপারেট করবে, যদি ক্রস গুণন করা হয়। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটাকে আমরা যদি ক্রস গুণন করি কোনো একটা ভেক্টর ক্ষেত্রের সাথে, তবে ওই ক্ষেত্রটাকে আমরা বলবো কার্ল। তাহলে কিভাবে লিখবো আমরা, ডেল ক্রস ভি, ভিটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটর দিয়ে আমরা ক্রস গুণন করলাম। ক্রস গুণন করার ফলে আমাদের কি হলো, কার্ল হলো। তাহলে আমরা এটাকে অন্য কথায় লিখতে পারি কার্ল ভি। একটু আগে যেমন আমরা লিখেছিলাম ডাইভারজেন্স ভি, ঠিক ক্রস গুণন করলে আমরা ওটাকে বলি কার্ল ভি। তাহলে এখন ডেল্টার মানটা লিখো, আই ডেল বাই ডেল এক্স, জে ডেল বাই ডেল ওয়াই, কে ডেল বাই ডেল জেড। ক্রস কি আছে, ভি, ভি এর মানটা কত, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভি ওয়াই জে ভি জেড কে। এখন ক্রস গুণন করলে আমরা সেই ক্রস গুণনের যে নিয়মটা ছিল, আমরা এ ক্রস বি একটা নির্ণায়ক ফ্রেমে এটাকে প্রমাণ করেছিলাম, ঠিক অনুরূপভাবে এটাও একই অবস্থা হবে। এই যে সূত্রগুলো আমরা লিখছি, এই সূত্রগুলো কিন্তু তোমাদের প্রতি ক্ষেত্রে কাজে লাগবে।
তাহলে এখন এখানে কি অবস্থা হবে, আই জে কে, এরপরে কি হবে ডেল বাই ডেল এক্স। এটাকে যদি তুমি গুণ করে দেখো তাহলে এই ফর্মটা আসবে। তাহলে আমরা ফিনিশিং ফর্মটাই দেখাচ্ছি, ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। এরপরে কি হবে ভি এক্স ভি ওয়াই ভি জেড। আচ্ছা, এই যে এখন এই যে কার্ল দ্বারা আমরা কি বুঝাই, একটু আগে আমরা ডাইভারজেন্স দ্বারা কি করেছিলাম, ওই ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল কিনা বা চোঙাকৃতি কিনা এটা বোঝার জন্য আমরা ডাইভারজেন্স করেছি। কিন্তু কার্ল করলে আমরা কি বুঝবো, যদি আমরা ডেল ক্রস ভি ইকুয়াল 0 হয় তবে ক্ষেত্রটি অঘূর্ণনশীল হবে, মানে ঘুরবে না। কার্ল হচ্ছে মোচড় বা ঘূর্ণন, কার্ল হচ্ছে ঘূর্ণন। তাহলে এখন ঘূর্ণন হবে না কখন, যদি 0 হয় তাহলে এটা অঘূর্ণনশীল, তার মানে ঘুরবে না। ঘূর্ণন কখন হবে, যখন ডেল্টা ক্রস ভি নট ইকুয়াল 0 হয় তখন ক্ষেত্রটি ঘূর্ণনশীল। এই যে শর্তগুলো তোমরা মনে রাখবে, যদি এই শর্তগুলো মনে না রাখো তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। আমরা এখন তোমাদের একটা উদাহরণ দেখাবো, এই উদাহরণ দেখলে এই উদাহরণটা যে বুঝতে পারো তাহলে আজকে যা পড়ালাম বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে চলে আসি আমরা এখন আমাদের উদাহরণমালায়। একটি ভেক্টর ক্ষেত্রের মান দেওয়া আছে, একটি ভেক্টর ক্ষেত্র একটি ভেক্টর ক্ষেত্র কত দেওয়া আছে, 3x² z প্লাস xy z² মাইনাস xq y² z। কিন্তু এখানে একটা হবে i, এখানে হবে j, এখানে হবে k। তাহলে একটি ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে এত, 3x² zi xy z² j এবং মাইনাস xq y² z k। এত একটি ভেক্টর এত হলে তাহলে এখন একটা প্রশ্ন দিয়ে ফেলি, ডেল ডট আচ্ছা এটা এও দিতে পারো, ভেক্টর ক্ষেত্র এই সমান এত দাও, ডেল ক্রস ভি, সরি এখানে যেহেতু এ আছে এই লিখতে হবে। তাহলে 1 নম্বর আমি বললাম কি, ডেল ডট এ ডেল ক্রস এ নির্ণয় করো বা ডাইভারজেন্স অফ এ বা কার্ল অফ এ নির্ণয় করো। প্রশ্নটা এইভাবে হতে পারে, বা ডাইভারজেন্স এ ও কার্ল এ নির্ণয় করো, এভাবে হতে পারে প্রশ্ন। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ডাইভারজেন্স এ মানটা কত, আচ্ছা আমি প্রশ্নটা দিয়ে ফেলি, তোমরা বাসায় প্র্যাকটিস করো, আর আমি এখানে যতটুকু সময় পাই আমি তোমাদের কিছুটা সহযোগিতা করব। আচ্ছা এরপরে আসছে
যে 1 মাইনাস 1 প্লাস 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত? আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন প্রশ্নটা হতে পারে। এই যে ড্যাল ডট এ বললাম, ড্যাল ক্রস এ বললাম, আবার ডাইভারজেন্স এ বা কার্ল এ, এইভাবে বলতে পারে। আবার বলতে পারে যে এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা বা ঘূর্ণনশীল কিনা। আচ্ছা, 3 নম্বরে দিয়ে ফেলো এটা, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল বা ঘূর্ণনশীল কিনা। তাহলে কীভাবে প্রশ্নটা, এখানে যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই বলে দিয়েছি, মানে সিস্টেমটা। সলিনয়েডাল কখন হবে? তখন আমরা ড্যাল ডট এ বের করে 0 হয়, তার সলিনয়েডাল। ঘূর্ণনশীল হবে কখন? যখন ড্যাল ক্রসে 0 না হবে তখন ঘূর্ণনশীল। আচ্ছা, এখন এই ডাইভারজেন্স এ এবং কার্ল এ একই কথা। এত বিন্দুতে ডাইভারজেন্স কত? তাহলে ডাইভারজেন্স করার পরে যে রাশিটা আসবে ওখানে এক্স এর মান বসাবো 1, ওয়াই থাকলে সেটা মান বসা -1, জেড থাকলে বসাবো 1। তাহলে চলো আমরা 1 নম্বরটা চলে আসি। ড্যাল ক্রস এ, ড্যাল ডট এ সমান আমরা কি লিখবো? ড্যালের মান কি জানি আমরা? আই ড্যাল বাই ড্যাল এক্স প্লাস জে ড্যাল বাই ড্যাল ওয়াই প্লাস কে ড্যাল বাই ড্যাল জেড ডট এ। এটা কত? 3x স্কোয়ার জেড আই x y z স্কোয়ার জে প্লাস মাইনাস x কিউ y স্কোয়ার জেড কে। আচ্ছা, তাহলে এখন আমরা যখন ড্যাল ডট এ একটু আগে ডাইভারজেন্স দেখিয়েছিলাম তখন কিভাবে করেছিলাম বলো? এটার সাথে এটা গুণ করেছিলাম, তাই না? তাহলে আই ডট আই 1 হয়ে যাবে, এটা দরকার নেই, শুধু এটার সাথে এটা। তাহলে কি হবে? ড্যাল ড্যাল এক্স 3x স্কোয়ার জেড প্লাস এটার সাথে এটা গুণ, আর বাকিগুলো কিন্তু 0 হয়ে যাবে। এই জন্য আমরা সহজ নিয়মে বলছি যে এর সাথে যে। তাহলে কি হবে? ড্যাল বাই ড্যাল ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস এখন কে এর সাথে কে। এখন দেখো এখানে যেহেতু প্লাসে মাইনাস দুইটা, তাহলে মাইনাস থাকবে একটা। তাহলে ড্যাল বাই ড্যাল জেড এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড। এখন খেয়াল করে দেখো ড্যাল বাই ড্যাল, তার মানে কি? এটা ব্যবকলন করছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। আর এখানে কি? ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন, এখানে জেড এর সাপেক্ষে। তাহলে দেখো ব্যবকলনের সূত্র তোমরা আশা করি জানো। ব্যবকলনের সূত্রটা কি ছিল? ডি বাই ডি এক্স বা ডেল বাই যাই বলো এক্স এন। সূত্রটা লেখা রাখো যদি তোমরা পড়ে না থাকো আগে, এক্স এন। তাহলে পাওয়ারটা চলে আসবে সামনে এন, এক্স এন মাইনাস 1। এই সূত্রটা তোমরা মনে রাখবে, তাহলেই দেখো যে এটা করতে পারবে। ডি বাই ডি এক্স এক্স এন, এক্সের উপরে যে পাওয়ার থাকে তাহলে কী হবে? এন এক্স পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটা মনে রাখবে। এখন থেকে এই সূত্র অনুযায়ী আমরা এটা করব। যেহেতু এক্সের সাপেক্ষে বাকি দুইটা কি হবে? ধ্রুব, দুইটা আগে নিয়ে আসবো আমরা। 3z, এটার কোনো ফাংশন নেই, 3zকে আগে নিয়ে আসলাম। এখন কাজ হচ্ছে কি? এক্সের সাপেক্ষে শুধু এক্স স্কোয়ারটাকে আমরা করব। তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার লিখে দিলাম। এখানে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইটা রেখে বাকিগুলো সামনে নিয়ে আসবো, এক্স জেড স্কোয়ার
ডেল বাই ডেল ওয়াই ওয়াই, আচ্ছা মাইনাস এখানে জ্যাটের সাপেক্ষে জ্যাটটা রেখে বাকি দুইটাকে সামনে নিয়ে আসবো, এক্স কিউ ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল জেড জেড। ঠিক আছে, আমাদের নিয়ম হচ্ছে কার সাপেক্ষে আমরা ব্যবকলন করছি, এক্সের সাপেক্ষে, ওয়াই হিসাবে, জেটের সাপেক্ষে। তাহলে আমরা এক্সটাকে রেখে বাকিগুলোকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসছি, তাই না? দেখো এইখানে 3z সামনে নিয়ে আসছি, এখানে এক্স জেড সামনে নিয়ে আসছি, এইখানে এক্স কিউ এক্স ওয়াই স্কোয়ার সামনে নিয়ে আসছি, বাকি জেড। এখন দেখো আমরা 3z লিখলাম, এটাকে ব্যবকলন করলে কি হয়? দেখো আমাদের সূত্র ছিল কি, এক্স এন, তাহলে এন এর জায়গায় যদি আমি এখানে 2টা বসাই তাহলে কি হয়? সূত্রটা 2x 2 - 1, তাই না? তাহলে কি হবে? 2 থেকে 1 গেলে 2x, তাই তো? তাহলে এটুকু সমান আমরা কি লিখতে পারি? ইন্টু 2x প্লাস x জেড স্কোয়ার। এখন দেখো কিছু নেই, তার মানে কি পাওয়ার কত আছে? 1 আছে, তাই না? তো পাওয়ার যদি 1 থাকে তাহলে আমরা পরেরটা কিভাবে করব? 1x 1 - 1, তাহলে কি হয়? x 0, x 0 মানে কত? সামথিং পাওয়ার 0 = 1। সবসময় মনে রাখবে যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তো 1 হয়, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার, এটাও অনুরূপভাবে 1 হবে। তাহলে আমাদের মানটা কত হলো? 3 × 2 = 6, 6x জেড সাজিয়ে লিখছি আর কি, প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ডেল ডট এ পেলাম কি? এই মানটা পেলাম। তাহলে এখন আমাদের এখান থেকে কিন্তু এই যে এই 3 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। ভেক্টর ক্ষেত্রে সলিনয়েডাল কি না? না, সলিনয়েডাল না। কেন? কারণ আমরা 0 পাইনি, এটা সলিনয়েডাল না। এখন বলছে দেখো এই একটার থেকে আরও কিছু কিছু যেই জিনিসগুলো আসছে এগুলো আমরা বলে দিই। তাহলে এত বিন্দুতে ডাইভারজেন্সের মান কত? তাহলে এত বিন্দুতে এখন এত এর ডাইভারজেন্স ডেল ডট এ আচ্ছা, এটা না লিখে আমরা এত বিন্দুতে ডাইভারজেন্স, এত বিন্দুতে, যেহেতু এত বিন্দু প্রশ্নটা এত বিন্দুতে 1 - 1 1 বিন্দুতে সরি এত বিন্দুতে ডাইভারজেন্স কত হবে? দেখো এখানে x এর মান হবে 1, 6 তো ছিল 6, x এর মান হয়ে যাবে 1, z এর মানও 1, z এর মানটা কত? 1। আচ্ছা প্লাস কত আছে? x এর মান 1, তাই না? এটা x ধরতে হবে, পরেরটা y, পরেরটা z। আচ্ছা তাহলে x এর মান z এর মান কত? 1, তাহলে 1 লিখলাম, প্লাস মাইনাস এক্স কিউ, তাহলে মাইনাস তো ছিল, তাহলে এক্স কিউ তার মানে কি 1 কিউ ওয়াই স্কোয়ারটা কত হবে? -1, তো -1 হোল স্কোয়ার। আর কত হয়? সরি 1 দিয়ে 6 কি গুণ করলে কত হয়? 1ই হয়। 1 কে 1 দিয়ে গুণ 1 হবে, মাইনাস 1 কে কিউব করলে 1 হয়, স্কোয়ার করলে -1 কে স্কোয়ার করলে 1 হয়, তাহলে 1 1, তাহলে -1, তাহলে কত হবে? 6। তাহলে এত এর ডাইভারজেন্সের মান হচ্ছে এত বিন্দুতে ডাইভারজেন্স কত? 6 পেলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমাদের দেখো অনেকগুলো প্রশ্ন উত্তরে আমরা এই একটা করে পেয়ে গেলাম। ক্ষেত্রটি সলিনয়েডাল কি না? তাহলে এখানে লিখবা সলিনয়েডাল নয়, যেহেতু এই কথাটা লিখে নিবা, যেহেতু ডেল ডট এ নট ইকুয়াল 0, তাই সলিনয়েডাল নয়।
তাহলে যেহেতু এত জিরো তো সলিনয়েডাল নয়, এটা লিখে দেবা। আর এত বিন্দুর ডাইভারজেন্স কত হবে? 6 হবে। তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন এই কার্ল যদি করি, ডেল ক্রস এ করি, তাহলে ঘূর্ণনশীল কিনা সেটাও আমরা পেয়ে যাব। তো এটা আমরা এখন করব। তাহলে আমাদের ভেক্টরের অনেকগুলো সমস্যা আমরা সমাধান পেয়ে যাব। এখন যদি আমরা কার্ল করি, কার্ল এ কার্ল এই সূত্রটা আমরা কি পেয়েছিলাম? আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। এরপরে এর মধ্যে আই জে কে যে মানগুলো আছে সেটা আয়ের কত আছে? আয়ের সহগ কত আছে? 3x স্কোয়ার জেড এক্স ওয়াই জেড স্কোয়ার, এরপর আছে মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড। ব্যাস। এখন কার্ল এ যদি আমরা করতে যাই, তাহলে অথবা ডেল ক্রস এ করতে যাই বলো না কেন, ডেল ক্রস এ বা কার্ল এ, এখন কি করব আমরা? আই যদি আমরা এখানে কমন নিই, তাহলে এই লাইন, তাহলে এটার সাথে এটা ক্রস, তাহলে কি হবে? ডেল বাই ডেল ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড এরপরে মাইনাস এটার সাথে এটা মাইনাস ডেল বাই ডেল জেড এক্স ওয়াই জেড স্কোয়ার। ব্যাস। এরপরে মাইনাস জে, ফর্মুলা অনুযায়ী মাইনাস জে, তখন এইটা আর এইটা ক্যান্সেল হয়, তখন কি হবে? এটার সাথে এটা গুণ ডেল বাই ডেল এক্স মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড, এটার সাথে এটা গুণ মাইনাস ডেল বাই ডেল জেড, এটার সাথে যদি এটা গুণ করি কি হয়? 3x স্কোয়ার জেড প্লাস কে, কে হলে এই লাইন, তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ডেল বাই ডেল ওয়াই কত হবে? 3x স্কোয়ার জেড। এখন এটা তোমরা এই যে আগে যে ডাইভারজেন্স করতে গিয়ে যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে এখন এটা করে ফেলো, হয়ে যাবে। তবু আমি একটু দেখাই। আই এটাকে যদি ওয়াই সাপেক্ষে ব্যবহার করলো, তাই না? তাহলে বাকি দুটো কি সামনে চলে আসবে? এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাও চলে আসবে। তাহলে ওয়াই সাপেক্ষে হচ্ছে এটা এক্স কিউ জেড সামনে চলে আসলো, থাকলো কি? ডেল বাই ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারকে ব্যবকলন করলে ওয়াই স্কোয়ার কী হয়? 2y মাইনাস, এখন এইখানে চলে আসি, এখানে জ্যাটের সাপেক্ষে জ্যাটটা থাকবে, এক্স ওয়াই সামনে চলে আসবে, জ্যাট স্কোয়ার, তাহলে এটা কী হবে? 2z হলো মাইনাস জে। এখন এখানে এক্সের সাপেক্ষে এক্সটা থাকবে, বাকি দুইটা সামনে চলে আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখন এই এক্সের সাপেক্ষে এক্স কিউকে করলে কত হয়? পাওয়ারটা 3x স্কোয়ার। এক্স কিউকে ব্যবকলন করলে কি হয়? 3x স্কোয়ার মাইনাস